আসসালামু আলাইকুম প্রিয় বিদ্যার্থীরা, আশা করি আপনারা ভালো আছেন। আমাদের সঙ্গে যুক্ত হতে পেরেছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিষয়ে রাষ্ট্রবিজ্ঞান, প্রোগ্রাম MSS প্রথম পর্ব, কোর্স কোড 41-19-15, কোর্সের নাম জননীতি বিশ্লেষণ, লেকচার নম্বর 5, লেকচারের শিরোনাম নীতি বাস্তবায়নের সমস্যা সমূহ। তো আমি মোহাম্মদ আব্দুল সালাম, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান, রাজশাহী কলেজ, রাজশাহী। ইমেইল salam.ju@gmail.com। আজকের যে আমাদের শিরোনাম নীতি বাস্তবায়ন। নীতি বাস্তবায়ন সম্পর্কে আজকের শিরোনাম থেকে আমরা নীতি বাস্তবায়ন সম্পর্কে বলতে পারবেন, নীতি বাস্তবায়নের সমস্যা বর্ণনা করতে পারবেন এবং নীতি বাস্তবায়নে রাজনৈতিক প্রশাসনিক প্রক্রিয়া বিশ্লেষণ করতে পারবেন। আমরা আসছি নীতি বাস্তবায়ন। জননীতি শুধু প্রণয়ন প্রক্রিয়ার মধ্যে নীতি বাস্তবায়ন অন্যতম একটা গুরুত্বপূর্ণ। নীতি প্রণয়ন করলেই হবে না, সেই নীতিকে সঠিকভাবে বাস্তবায়ন করাও জননীতির একটা অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। যদি কোনো নীতি সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা না যায়, তবে সেই নীতির দ্বারা যে অর্জিত লক্ষ্যগুলো স্থির করা হয় বা সেই নীতির দ্বারা যে জনকল্যাণ নিশ্চিত করার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া হয়, সেইগুলো সঠিকভাবে বাস্তবায়ন হয় না। তো নীতি প্রণয়ন প্রক্রিয়া বা নীতির সঙ্গে নীতি বাস্তবায়ন ওতপ্রোতভাবে জড়িত। সঠিকভাবে বাস্তবায়নের মাধ্যমে একটি নীতি সুষ্ঠু জনকল্যাণ নিশ্চিত করতে পারে। তো নীতি বাস্তবায়ন আমরা এখানে দেখছি এজেন্ডা সেটিং। এজেন্ডা সেটিং যেটা আমরা বলছি যে বিভিন্ন যে সমস্যা আছে সেই সমস্যাগুলো চিহ্নিত করা, সেই সমস্যা চিহ্নিত করা এবং সেই সমস্যাগুলো কিভাবে উত্তরানো যাবে, সেটাই হলো নীতির একটা প্রথম পার্ট। যে নীতি প্রণয়ন করতে হলে আমাদের দরকার যে সমস্যা চিহ্নিত করা। তো এইটা হলো এজেন্ডা সেটিং। এইখানে আসলো যে ফর্মুলেশন করা, পলিসি ফর্মুলেশন। এখানে নীতি প্রণয়ন হয়। একটা নীতি কি আছে, তার উদ্দেশ্য কি, তার লক্ষ্য কি এবং কিভাবে বাস্তবায়ন হবে, এই নীতিগুলো বাস্তবায়নের মাধ্যমে জনগণের মাঝে কি ধরনের প্রভাব ফেলবে, জনকল্যাণ কতটুকু নিশ্চিত হবে, সবকিছু এই ফর্মুলেশনের মধ্যে আসে। তারপরে ফর্মুলেশনের পরে আমরা আসি পলিসি অ্যাডাপ্টেশন। এখানে যে ফর্মুলেশন গুলো আছে, এখানে এসে এই স্তরে এসে কি করা হয় যে নীতিটা কোনো কোনো বিষয় নীতির সঙ্গে বাদ দিতে হবে বা করতে হবে, সেখানে পরিমার্জন পরিবর্ধন করার পরে নীতিটা গ্রহণ করা হয়। এইখানে এই স্টেজে পলিসি অ্যাডাপ্ট করা হয় বা গ্রহণ করা হচ্ছে। আর এইখানে আমরা আসছি যে 4 নম্বর স্তর, যে এইখানটাই হলো পলিসি ইমপ্লিমেন্টেশন বা নীতি বাস্তবায়ন। আজকে আমাদের মূল আলোচনার জায়গাটা হলো পলিসি ইমপ্লিমেন্টেশন, যে একটা নীতি কিভাবে বাস্তবায়ন হয় এবং তার বাস্তবায়নের পদক্ষেপগুলো, তার কি সমস্যা হয় এবং বাস্তবায়নের ফলে নীতি বাস্তবায়নের ফলে জনগণের মাঝে বা ওই নীতির কি ধরনের গোল অর্জিত হলো, সেটা ইভ্যালুয়েশন হয় এখানে। যে ইভ্যালুয়েশনে যে টার্গেট কত পরিমাণ হয়েছে এবং কিভাবে হয়েছে,
অর্জিত লক্ষ্যমাত্রার পরিমাণটা কি এখানে আমরা মেজারমেন্ট হবে ইভ্যালুয়েশন। কিন্তু আজকে আমাদের এখানে এইখান থেকে দেখেন যে আমরা বলছি যে পলিসি ইভ্যালুয়েশন হলো, ইভ্যালুয়েশনের পরে কি হয়, ইভ্যালুয়েশনের পরে এখানে আবার রিভাইজ গোলগুলো ঠিক মতো অর্জিত হয়েছে কিনা বা আরো কিভাবে হতে পারতো সেইগুলো নিয়ে আবার একটা রিভিশন হয়, এবং রিভিশন হওয়ার পরে আবার যে প্রবলেম গুলো থাকে সেই প্রবলেম গুলো আইডেন্টিফিকেশনের মাধ্যমে পুনরায় আবার নীতি প্রণয়ন করা হয় বা ওই নীতিতে আবার পরিবর্তন বা পরিমার্জন করা যায়। আবার এইখানে দেখেন আমরা পলিসি ইভ্যালুয়েশন, পলিসি ইমপ্লিমেন্টেশনের পরবর্তী স্তর হচ্ছে পলিসি ইভ্যালুয়েশন। এই ইভ্যালুয়েশনের মাধ্যমে দেখেন কিছু জিনিস আমাদের যাচ্ছে এই পলিসি ইমপ্লিমেন্টেশন। এখানে যে অর্জিত বা যে টার্গেট গোল ছিল সেই টার্গেট গোলগুলো কি কি কারণে হয়নি, এখানে আসার পরে যে সমস্ত কারণ হয়নি যদি সেটা যদি এখানে আসে যে ইমপ্লিমেন্টেশন পর্যায়ে রিভিশন প্রয়োজন, তখন এইখান থেকে আসবে ইমপ্লিমেন্টেশন পর্যায়ে। আবার এইখান থেকে বোঝা যাবে যে আমার টার্গেট গোল তো অর্জিত হচ্ছে না, সেখানে কি কি সমস্যা, সেই সমস্যাগুলো এখানে আসবে পলিসি ফর্মুলেশনের সময় আমাদের কি কি গ্যাপ ছিল সেইগুলো এখানে আসবে। এইভাবে এটা হচ্ছে একটা নীতির চক্র আমরা বলতে পারি যে একটা নীতি কিভাবে প্রণীত হচ্ছে, এজেন্ডা সেটিং, পলিসি ফর্মুলেশন, পলিসি অ্যাডাপ্টেশন, পলিসি ইমপ্লিমেন্টেশন, দেন পলিসি ইভ্যালুয়েশন, এবং ইভ্যালুয়েশনের পরে এইখান থেকে আবার দেখেন যে রিভিশন হচ্ছে, একটা যাচ্ছে এজেন্ডা সেটিং এর কাছে, আরেকবার আসছে পলিসি ইমপ্লিমেন্টেশনের কাছে, এবং আরেক সময় যাচ্ছে পলিসি ফর্মুলেশনের কাছে। এইভাবে যে নীতি প্রণীত নীতি কিভাবে বাস্তবায়ন হয় এবং বাস্তবায়নের কালে কি কি পদক্ষেপ নিতে হচ্ছে এবং কারা জড়িত থাকে এবং বাস্তবায়নে কি কি সমস্যা, আজকে আলোচনা আমাদের সেই সমস্ত বিষয় নিয়ে হবে। তো আমরা দেখি যে নীতি কি, আমরা বলছি যে নীতি হলো একটি ন্যায়সঙ্গত সুপরিকল্পিত কার্য ব্যবস্থা, কোন নির্দিষ্ট কিংবা এক বা একাধিক উদ্দেশ্য অর্জনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত পরিকল্পনাই হলো নীতি। উদ্দেশ্য বাস্তবায়নের সুস্পষ্ট পরিকল্পনাই হলো নীতি। নীতি হলো উদ্দেশ্য এবং বাস্তবায়নের মাঝামাঝি পদক্ষেপ। তো এই জিনিসগুলো আমাদের নীতি সম্পর্কে, নীতি বাস্তবায়ন বুঝতে হলে নীতি সম্পর্কে আমাদেরকে ধারণা থাকতে হবে। এই জন্য আমরা কিন্তু এই নীতির আলোচনাটা করলাম যে নীতি হলো ন্যায়সঙ্গত এবং সুপরিকল্পিত কর্মব্যবস্থা। কোনো কাজ করার জন্য যে সুন্দরভাবে পরিকল্পনা করা, একটার পর একটা আসবে, কোন স্টেপের পর কোন স্টেপ নিতে হবে তার সবকিছু সুস্পষ্ট বিবরণ থাকবে, সেটাই হলো নীতি। নীতি প্রণয়নের আরেকটা যে আমরা পলিসি ইমপ্লিমেন্টেশন দেখি যে নীতি বাস্তবায়ন হলো এমন একটি প্রক্রিয়া যা লক্ষ্য নির্ধারণ ও সেই লক্ষ্য অর্জনের জন্য গৃহীত কার্যাদির সম্পর্ককে বোঝায়। কি বলছে, প্রক্রিয়া যা লক্ষ্য নির্ধারণ ও সেই লক্ষ্য অর্জনের গৃহীত কার্যাদির সম্পর্ককে বোঝায়। আমরা যখন কোনো পলিসি তৈরি হয় তখন সেই পলিসি তৈরির জন্য থাকে কিছু লক্ষ্য এবং উদ্দেশ্য, যে এই পলিসিটা বাস্তবায়ন হলে কি কি লক্ষ্য অর্জিত হবে সেই গোলগুলো নির্ধারিত হয়, এবং এই লক্ষ্য অর্জনের জন্য গৃহীত এই যে গোল নির্ধারিত হলো সেই গোল নির্ধারণের করার পরে ওই গোলগুলো অর্জনের জন্য যে সমস্ত পদক্ষেপ নিতে হবে সেই নিতে হয়, সেই পদক্ষেপ সমূহের সমষ্টি হলো নীতি বাস্তবায়ন। তো কিছু পরিকল্পিত রূপরেখা ও পরিকল্পনাকে বাস্তবে রূপদান করাকে নীতি বাস্তবায়ন করে। একটা বলছে যে নীতি বাস্তবায়ন গৃহীত নীতিকে কার্যে পরিণত করাকে বোঝায়। এখানে বলছে যে গৃহীত নীতি আমরা যে কোন জনপ্রশাসন বা সরকার যে পলিসি নিচ্ছে সেই পলিসি বাস্তবায়ন করা, মানে পলিসি বাস্তবায়ন করার যে সামগ্রিক পদক্ষেপ সেই সামগ্রিক পদক্ষেপের সমষ্টি হলো নীতির বাস্তবায়ন। একটা নীতি বাস্তবায়ন করতে হলে অনেক কিছু প্রয়োজন হয়।
তার পারিপার্শ্বিক অবস্থা চলে আসে, কারা নীতি বাস্তবায়ন করছে, তারা কেমন, তারপরে একটা নীতিতে কি পরিমাণ অর্থ দরকার, নীতি বাস্তবায়ন করতে গিয়ে কি পরিমাণ কারিগরি সহায়তার প্রয়োজন হয়, এই যে সামগ্রিক দিক, কখন কোন পদক্ষেপটা নিতে হচ্ছে, আগের পদক্ষেপ আগে, তার পরের পদক্ষেপ পরে, এইভাবে যে সামগ্রিক একটা পদক্ষেপ, সেই পদক্ষেপ সমূহের সমষ্টি হলো নীতি বাস্তবায়ন বা পলিসি ইমপ্লিমেন্টেশন। তো পলিসি ইমপ্লিমেন্টেশন আমরা এখানে একটা দেখছি যে নীতি প্রণয়ন, নীতি বাস্তবায়ন এবং ফলাফল। আমরা বলছি যে এই নীতি প্রণয়ন হলো নীতি প্রণয়ন এবং নীতি ফলাফল, এই দুটার মধ্যবর্তী যে স্তর, সেটাই হলো নীতি বাস্তবায়ন। এক কথায় বলতে হবে, একটা পলিসি, যে আমরা সার্কেলটা দেখলাম, পলিসি সার্কেলটা দেখলাম, পলিসি সার্কেলের যে নীতি প্রণয়ন এবং ফলাফল, এই দুটার মাঝখানে যেটা, সেটাই হলো নীতির বাস্তবায়ন। তো আমরা নীতি বাস্তবায়ন সম্পর্কে একটু মোটামুটি ধারণা লাভ করলাম। এবার আমরা নীতি বাস্তবায়নের উপাদান সম্পর্কে আলোচনা করি। নীতি বাস্তবায়নের উপাদান। নীতি বাস্তবায়ন করতে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যে শুধুমাত্র নীতি প্রণয়ন করলেই চলবে না, নীতি বাস্তবায়নের উপর অনেক কিছু নির্ভরশীল। নীতি বাস্তবায়ন যদি সঠিকভাবে না হয়, তো ওই ধরনের নীতি গ্রহণ করার কোনো মানে নীতি বাস্তবায়ন না করতে পারলে নীতির যৌক্তিকতা থাকে না। একটা সুন্দর নীতি প্রণয়ন হয়েছে, সেই নীতি বিভিন্ন কারণে যদি বাস্তবায়ন করা না যায়, তাহলে কিন্তু ওই নীতির কোনো গ্রহণযোগ্যতা বা যৌক্তিকতা খুঁজে পাওয়া যায় না। তো নীতি প্রণয়নে বা পাবলিক পলিসিতে নীতি বাস্তবায়ন একটি গুরুত্বপূর্ণ। শুধু নীতি প্রণয়ন করলে হবে না, নীতি বাস্তবায়ন করতে হবে এবং সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে। কোন নীতি যদি সঠিকভাবে বাস্তবায়ন করা না যায়, তবে সেই নীতির দ্বারা অর্জিত বা টার্গেট গোল কখনো অর্জিত হবে না। এই জন্য নীতি বাস্তবায়ন, জননীতি প্রক্রিয়ায় নীতি বাস্তবায়ন একটি গুরুত্বপূর্ণ দিক। তো আমরা নীতি বাস্তবায়নের বিভিন্ন উপাদান সমূহ নিয়ে আজকে আলোচনা করছি। যে মানব ও অর্থ সম্পদ, এখানে মানব সম্পদ এবং অর্থ সম্পদকে বোঝাচ্ছে যে একটা নীতি বাস্তবায়ন করতে গেলে সেখানে দক্ষ মানব সম্পদের প্রয়োজন হয় এবং অর্থের প্রয়োজন হয়। একটি যদি মানব সম্পদ, যদি দক্ষ মানব সম্পদ না হয়, সঠিকভাবে নীতি বাস্তবায়ন হবে। আবার যদি প্রয়োজনীয় অর্থের যোগান দেওয়া না যায়, তো সেই নীতি সঠিকভাবে বাস্তবায়ন হবে না। নীতি বাস্তবায়ন যদি না হয়, ওই নীতির দ্বারা অর্জিত বা টার্গেট গোল যেটা বা লক্ষ্য, সেই লক্ষ্যগুলো অর্জিত হবে না। যদি লক্ষ্যগুলো অর্জিত না হয়, সেই নীতি ব্যর্থতায় পর্যবেসিত হবে। এই জন্য নীতি বাস্তবায়নের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো মানব সম্পদ এবং অর্থ সম্পদ। দুটির একটির অভাব হলে সঠিকভাবে নীতি বাস্তবায়ন করা সম্ভব হয় না। মৌলিক অধিকার নিশ্চিত করা। প্রত্যেক সমাজ কাঠামো বা রাষ্ট্রীয় কাঠামোর নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের এবং সরকারের অন্যতম দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। মৌলিক অধিকার নিশ্চিত না করা পর্যন্ত কোন ধরনের নীতি গ্রহণ করা যায় না। এমন কোন নীতি নিচ্ছেন, সরকার এমন কোন নীতি দিতে পারে না যেটা মৌলিক অধিকার হরণ করে। মৌলিক অধিকার নিশ্চিত করার মাধ্যমে নীতি সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব। নীতি বাস্তবায়ন করতে গিয়ে সব মৌলিক অধিকারকে নিশ্চিত করতে হবে, অর্থ বরাদ্দ করা। নীতি প্রণয়ন করা হয়েছে, নীতি প্রণয়ন করার পরে নীতি কোথায় যাবে? নীতি বাস্তবায়ন যাবে। আমরা আগে জেনেছি যে
নীতি প্রণয়ন হয় রাজনৈতিক স্তরে, কিন্তু বাস্তবতা হলো এই যে নীতি বাস্তবায়নের প্রণয়নের ক্ষেত্রে সবসময় প্রশাসনিক কর্মকর্তারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে থাকে। আর নীতি বাস্তবায়ন হয় প্রশাসনিক স্তরে বা রাজনৈতিক স্তরের পরবর্তী স্তরে, মাঠ প্রশাসনে। তো এইখানে যে অর্থ বরাদ্দ অর্থ বরাদ্দ করে তো উচ্চপদস্থ লোকেরা। নীতি মাঠ প্রশাসনে যদি সঠিকভাবে নীতি বাস্তবায়নের জন্য অর্থ বরাদ্দ না করা যায়, তাহলে সেই পলিসি বাস্তবতার মুখ দেখবে না, সেই পলিসি মাঝপথে এসে থমকে যাবে। তো একটা পলিসি কখন গ্রহণ করা হয়? যখন কোনো বিষয়ে বিভিন্ন ধরনের সমস্যা চিহ্নিত করা হয় এবং সেই সমস্যা সমাধানের মাধ্যমে জনসমাজে যে কল্যাণ নিশ্চিত করা হবে, সেই যে গোল, টার্গেট গোল ঠিক করা হচ্ছে, সেই টার্গেট গোল অর্জনের জন্য দরকার হচ্ছে বাস্তবায়ন। সেই বাস্তবায়নের ক্ষেত্রে যদি সঠিকভাবে অর্থ বরাদ্দ করা না যায়, নীতির বাস্তবায়ন সঠিকভাবে হবে না। আর নীতির বাস্তবায়ন যদি না হয়, সেই নীতি কোনো যৌক্তিকতা থাকে না। সময় সময় নির্দেশ করা, নীতি প্রণয়ন হয়েছে, একটা মানে অনন্তকাল ধরে একটা নীতি বাস্তবায়ন হবে, এটা তো হতে পারে না। সময়ের দিকে খেয়াল রাখতে হবে যে একটা নীতি কত সময়ের মধ্যে তাকে বাস্তবায়ন করতে হবে। যেমন আমাদের এখন যে সরকার নিচ্ছে যে আমাদের হচ্ছে 2041, যে 41 সালের মধ্যে আমরা একটা উন্নত দেশে পরিণত হব। এই যে একটা টার্গেট ঠিক করা, কত সালের মধ্যে, অনন্তকাল ধরে তো ঠিক করা যাবে না। তো এই সময়ের মধ্যে কি করতে হবে, যে কি কি কাজ করতে হবে, কোন কোন সেক্টর কি কাজ করতে হবে, এই যে পদক্ষেপগুলো নিতে হবে, কোন সময়ে কোনটা নিতে হবে, যেটা আগে দরকার জরুরি সেটা আগে নিতে হবে। যেটাই তো এই যে সময়সীমা নির্দিষ্ট করা, নীতি প্রণয়নের সময় অবশ্যই নীতি প্রণেতাদের এই জিনিসটা খেয়াল রাখতে হয় যে নীতি কতদিনে বাস্তবায়ন হবে এবং কতদিনের মধ্যে এই নীতি বাস্তবায়ন সম্ভব। নির্দিষ্ট সময়সীমার মধ্যে যদি নীতি বাস্তবায়ন করা না যায়, সেই নীতির দ্বারা কোনো টার্গেট গোল অর্জন করা সম্ভব হয় না। হয়তো নির্দিষ্ট সময় না হলে সেগুলো বাস্তবায়ন করতে গেলে খরচ বেড়ে যায়, আরো অন্য পারিপার্শ্বিক অনেক কিছু ব্যাপার থাকে। তো এই সময় এই জন্য নীতি প্রণয়নের সময় এবং নীতি বাস্তবায়নের একটা নির্দিষ্ট সময় স্থির করা হয় যে এই নির্দিষ্ট সময়ের মধ্যে নীতিটি বাস্তবায়িত হবে। দক্ষতার ভিত্তিতে লোকবল নিয়োগ করা, নীতি বাস্তবায়নের অন্যতম একটা উপাদান হলো দক্ষতার ভিত্তিতে লোকবল নিয়োগ করা। আমরা দেখছি যে নীতি বাস্তবায়ন করতে গেলে মাঠ প্রশাসনে দক্ষ মানব সম্পদ প্রয়োজন হয়। দক্ষ মানব সম্পদ যদি না হয়, কাজ যদি সঠিকভাবে না করতে পারে, তাহলে কি হবে? ওই নীতিটি বাস্তবায়ন করা যায় না। আমরা ব্যক্তিগত জীবনে অভিজ্ঞতা থেকে বা সামাজিক জীবন বা রাষ্ট্রীয় জীবনে যেখানে দেখি যে অভিজ্ঞতার একটা মূল্য আছে, দক্ষতার একটা মূল্য আছে। যে ব্যক্তি যে কাজে দক্ষ, সেই ব্যক্তিকে সেই কাজে নিয়োগ দিলে সঠিকভাবে কাজটি সম্পন্ন করা সম্ভব হয়। এই জন্য নীতি বাস্তবায়নের জন্য নীতি মাঠ প্রশাসন যেখানে যেখানে যাদের দক্ষতা আছে, যে যে কাজে যাদের দক্ষতা আছে, পারদর্শিতা আছে, সেই সমস্ত জায়গায় তাদেরকে নিয়োগ দিতে হবে। যদি দক্ষ মানব সম্পদ নিয়োগ দেওয়া সম্ভব না হয়, তাহলে সেই নীতি সঠিকভাবে বাস্তবায়ন হয় না। সমন্বয় সাধন, যে নীতি প্রণয়ন করলাম, নীতি বাস্তবায়ন করতে গিয়ে নীতি প্রণয়নকারীদের সঙ্গে নীতি বাস্তবায়নকারীদের একটা সমন্বয়ের ব্যাপার। যদি সঠিকভাবে সমন্বয় করা না যায়, তাহলে সঠিকভাবে নীতি বাস্তবায়ন করা সম্ভব হয় না।
সমন্বয়ের অভাবে অনেক সময় দেখা যায় যে অনেক নীতি মাঝপথে থমকে আছে। তো এই জন্য সমন্বয় হলো নীতি বাস্তবায়নের অন্যতম একটা গুরুত্বপূর্ণ উপাদান। সমন্বয়ের মাধ্যম দিয়ে যে যারা নীতি প্রণয়ন করছে এবং যারা নীতি বাস্তবায়ন করছে বা নীতি বাস্তবায়নে যারা মাঠ পর্যায়ে আছে এবং যারা উচ্চ পর্যায়ে আছে তাদের মধ্যে সবার মধ্যে একটা সমন্বয় দরকার। নীতি প্রণয়ন করার পর একজন প্রণয়ন করছে, আরেকজন নীতি বাস্তবায়ন করছে, এই দুইজনের মধ্যে যদি উদাসীনতা কাজ করে তাহলেও নীতি বাস্তবায়ন করা সম্ভব হয়। আর যখন নীতি বাস্তবায়ন হচ্ছে তখন যে সমস্ত লোক কাজ করছে তাদেরকে একক টিম হিসেবে কাজ করতে হয়। প্রত্যেকের মধ্যে যদি সমন্বয় রক্ষা করে না চলতে পারে তাহলে নীতি বাস্তবায়ন সম্ভব হয় না। তো নীতি বাস্তবায়নের এই উপাদানগুলো প্রয়োজনীয়তা আছে এবং এই উপাদানগুলোর মাধ্যমে নীতি বাস্তবায়িত হয়। আমরা নীতি বাস্তবায়নের অনুঘটক সমূহ নিয়ে আলোচনা করি। নীতি বাস্তবায়নে কোন ধরনের অনুঘটক কাজ করছে আমরা সেটা নিয়ে একটু দেখি। নীতি বাস্তবায়নের অনুঘটক সমূহ। রাজনৈতিক নেতা, আইনসভা নির্বাচন নেতা বা দলীয়, যে এইখানে আমরা নীতি প্রণয়ন প্রক্রিয়ায় বা নীতি যে চক্র সেখানে দেখলাম যে নীতি প্রণয়ন হয় রাজনৈতিক স্তরে। রাজনৈতিক নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত হয় এবং রাজনৈতিক দলসমূহ নির্বাচনের পূর্বে তাদের যে ইশতেহার প্রণয়ন করে সে ইশতেহার বাস্তবায়ন রাজনৈতিক ক্ষমতাসীন রাজনৈতিক দলের অন্যতম দায়িত্ব এবং কর্তব্য। কোন দল যখন রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত হয় সেই দল তার যে নির্বাচনী ইশতেহার থাকে সেই ইশতেহার বাস্তবায়নের জন্য সদা কাজ করে। রাজনৈতিক নেতারা আইনসভা নির্বাচিত নেতা হতে পারে অথবা কোন দলীয় নেতা হতে পারে। তাদের লক্ষ্য থাকে যে নীতি সরকার সঠিক নীতি প্রণয়ন করছে কিনা এবং সঠিকভাবে নীতি বাস্তবায়ন করছে কিনা। নীতি বাস্তবায়নে রাজনৈতিক নেতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা আসছি আমলাতন্ত্র কথা, যে আমলাতন্ত্র নীতি প্রক্রিয়ায় বা নীতি চক্রে আমলাতন্ত্র একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আধুনিক বিশ্ব ব্যবস্থায় আমলাতন্ত্রকে বাদ দিয়ে রাষ্ট্রীয় কাঠামো চিন্তা করা যায় না। রাষ্ট্র বা সরকার কাঠামো পরিচালনার জন্য আমলাতন্ত্র অপরিহার্য। আমলাতন্ত্র একটা ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে প্রশাসনিক ধারাবাহিকতা রক্ষা করে। রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তন দ্রুত হয় কিন্তু আমলাতন্ত্রের যারা কাজ করছে তাদের পরিবর্তন দ্রুত হয় না এবং দীর্ঘদিন একই ধরনের কাজ করার কারণে আমলাদের মধ্যে একটা অভিজ্ঞতা স্তর তৈরি হয়। তো এই জন্য নীতি বাস্তবায়নে এবং নীতি প্রণয়নে যেমন আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি ঠিক নীতি বাস্তবায়নে আমরা গুরুত্বপূর্ণ এবং নীতি বাস্তবায়ন প্রক্রিয়াটা হলো স্তরটা হলো প্রশাসনিক স্তর বা আমলাদের নিয়ে যে স্তর সেটাই নীতি বাস্তবায়ন। এই স্তরে নীতি সঠিকভাবে বাস্তবায়ন হয়। তো এইখানে তাদের ভূমিকা বা আমাদের ভূমিকার কারণে সঠিকভাবে নীতি বাস্তবায়ন সম্ভব। রাজনৈতিক দল তার ম্যানিফেস্টো অনুসারে নীতি প্রণয়ন করে থাকে এবং নীতি বাস্তবায়নে রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। নীতি বাস্তবায়নে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী অন্যতম অনুঘটক। এই চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কিন্তু রাজনৈতিক দল না। এরা সংগঠিত হতে পারে, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী অসংগঠিত হতে পারে, কিন্তু এই গোষ্ঠী নীতি বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী আভ্যন্তরীণ হতে পারে, বাহ্যিক হতে পারে। প্রশাসনের যারা কাজ করছে, যারা যে আমলাতন্ত্র একটা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে কাজ করতে পারে। আবার এই যে নীতি বাস্তবায়ন হচ্ছে, সেই নীতি বাস্তবায়নের বাইরেও কোনো অংশ নীতি বাস্তবায়নের বিভিন্ন বিষয় নিয়ে চাপ সৃষ্টি করতে পারে। এই চাপ সৃষ্টিকারী গোষ্ঠী যে কোনো নীতি বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর যে ভূমিকা অস্বীকার করা যায় না। বৈদেশিক শক্তি, আমরা যেটা দেখছি যে বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে কোন রাষ্ট্র এককভাবে পথ চলতে পারে না। তাকে বিশ্বের অগ্রগণ্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রেখে পথ চলতে হয়। এই বৈদেশিক শক্তি নীতি প্রণয়নে যেমন ভূমিকা রাখে, নীতি বাস্তবায়নের ক্ষেত্রে তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে অনেক সময় দেখা যায় যে অনেক বিদেশি সাহায্য নিয়ে অনেক সময় নীতি প্রণয়ন করতে হয় বা বাস্তবায়নের সময় প্রয়োজন হয়। সেই সময় ওই সমস্ত সাহায্যকারী রাষ্ট্রসমূহ নীতি বাস্তবায়নে আর্থিক এবং কারিগরি দিক দিয়ে বিভিন্নভাবে সাহায্য করবে। আর একটা দিক আছে যে বৈদেশিক শক্তি নীতি তো বিভিন্ন সময় প্রণয়ন করার ক্ষেত্রে তারা যেমন সরকারের উপর প্রভাব বিস্তার করে, ঠিক বাস্তবায়ন কালেও এই বৈদেশিক শক্তিগুলো সরকারের উপর প্রভাব বিস্তার করে। গণমাধ্যমের মাধ্যমে একটা সরকার এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ রক্ষা হয়। নীতি বাস্তবায়নে অন্যতম অনুঘটক হিসেবে কাজ করে এই গণমাধ্যম। বর্তমান যে আমরা সমাজ কাঠামোয় বসবাস করছি, সেখানে ইলেকট্রনিক্স গণমাধ্যম আছে, আবার প্রিন্ট মাধ্যম আছে, এখন নতুন করে একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াও কিন্তু সরকারের নীতি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো এখন গণমাধ্যমের পরিধি বাড়ছে এবং গণমাধ্যমের মাধ্যমে একটা নীতি সম্পর্কে যেমন সম্যক ধারণা তৈরি হয় জনগণের মধ্যে, ঠিক ওই নীতি বাস্তবায়ন করছে কোথায় কোথায় কি ধরনের হচ্ছে সেই সম্পর্কে, এবং নীতি কতটুকু বাস্তবায়ন হচ্ছে সেই সম্পর্কে ধারণা লাভ করা যায়। তো এটা হলো গণমাধ্যম তার নীতি বাস্তবায়নের যে ভূমিকা পালন করছে। একটা হচ্ছে স্বার্থান্বেষী গোষ্ঠী, সমাজ কাঠামো বা রাষ্ট্রীয় কাঠামোর পারিপার্শ্বিক অবস্থায় বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠী কাজ করে থাকে। এই স্বার্থান্বেষী গোষ্ঠী সমূহ জননীতি প্রণয়নে যেমন ভূমিকা রাখে, জননীতি বাস্তবায়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জননীতি বাস্তবায়নে স্বার্থান্বেষী গোষ্ঠীর ভূমিকাকে অস্বীকার করা যায় না। সুবিধাভোগী জনগোষ্ঠী, এখন একটা নীতির ফলে কারা সুবিধা পাচ্ছে? যেমন অনেক নীতি আছে যে বিভাজক নীতি সমূহ, আমরা যদি বিভাজক নীতির কথা বলি, সেখানে যে সমগ্র জনসমূহ নামে একটা দেশের একটা অংশের জনগণ সেই সুবিধা ভোগ করে। এখানে সুবিধাভোগী জনগোষ্ঠী একটা নীতির ফলে যে সমস্ত মানুষ সুবিধা লাভ করবে তাদেরকে বোঝানো হচ্ছে। সুবিধাভোগী জনগোষ্ঠীর মাধ্যমে
নীতি বাস্তবায়নে অন্যতম গুরুত্বপূর্ণ অনুঘটক হিসেবে কাজ করে। যে কাদের জন্য হচ্ছে, তারা কি পরিমাণ সুবিধা পাবে, সেই সুবিধাগুলো যদি বাস্তবায়নে হয়তো সময় ক্ষেপণ করছে, তখন যে সময় ক্ষেপণ করলে এই যে সুবিধা কম পাওয়া যাবে, সুবিধা সর্বোচ্চ পাওয়ার জন্য সঠিক সময়ের মধ্যে করতে হবে। তো এইভাবে সুবিধাভোগী যে সমস্ত জনগণ আছে, সেই সমস্ত জনগণ নীতি বাস্তবায়নের ক্ষেত্রে অনুঘটক হিসেবে কাজ করে। তো নীতি বাস্তবায়নের সমস্যা সমূহ, যে নীতি প্রণয়ন করা, নীতি বাস্তবায়ন, নীতি বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। আধুনিক সরকার ব্যবস্থায় জননীতি এবং জননীতি বাস্তবায়ন প্রক্রিয়া গুরুত্বপূর্ণ দিক। তো এই সমস্ত জননীতি বাস্তবায়ন করতে গেলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয় সরকার সমূহ। তো সেইগুলো নিয়ে আমরা এখন আলোচনা করছি। জননীতি বাস্তবায়নের সমস্যা সমূহ, পারস্পরিক বিষয়। নীতি প্রণয়ন হচ্ছে একখানে, নীতি বাস্তবায়ন হচ্ছে আর একখানে। এই যে দুটা স্তর, এই দুটা স্তরের মধ্যে যদি পারস্পরিক সমন্বয় না থাকে বা মিল না থাকে, বিষয় সম্পর্কে যদি সম্যক ধারণা না থাকে, তাহলে কিন্তু নীতি বাস্তবায়নের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয়। এই জন্য নীতি বাস্তবায়নের ক্ষেত্রে এবং নীতি প্রণয়নের ক্ষেত্রে যারা কাজ করে তাদের মধ্যে পারস্পরিক সমঝোতার প্রয়োজন হয়। সাংগঠনিক উদ্দেশ্য সংক্রান্ত, তো প্রত্যেকটা সংগঠনের একটা উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্যকে সামনে নেওয়াই হচ্ছে ওই সংগঠনের কাজ। এবং নীতির কিছু উদ্দেশ্য এবং লক্ষ্য থাকে। এই সাংগঠনিক লক্ষ্য উদ্দেশ্য এবং নীতির লক্ষ্য উদ্দেশ্য যদি মিল না থাকে, তাহলে নীতি বাস্তবায়নে সমস্যা সৃষ্টি হয়। সাংগঠনিক সমন্বয় সংক্রান্ত, সমন্বয়ের প্রয়োজন হয়। কোনো কাজ করতে গেলে সমন্বয়ের দরকার হয়। সাংগঠনিক সমন্বয় যদি না থাকে, একটা সংগঠন নীতি প্রণয়ন করছে, বাস্তবায়ন করছে, সেই সংগঠনের মধ্যে যদি সমন্বয় না থাকে, সংগঠনের কর্মরত কর্মীদের মধ্যে যদি সমন্বয় না থাকে, তাহলে সঠিকভাবে নীতি বাস্তবায়ন হবে। তাই সাংগঠনিক সমন্বয় নীতি বাস্তবায়নের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ দিক। যদি সাংগঠনিক সমন্বয় না থাকে, নীতি বাস্তবায়নে বড় ধরনের সমস্যা সৃষ্টি হয়। সাংগঠনিক সামর্থ্য সংকট, এক এক সংগঠনের এক এক রকম সামর্থ্য থাকে, এবং কোন সংগঠনের যদি সামর্থ্য না থাকে, কোনো কাজ করার যদি সামর্থ্য না থাকে, সেই সংগঠন দিয়ে একটা কাজ করা যায় না। ধরেন যে আমরা যারা শিক্ষা প্রসারতে আছি, আমাদের কাজ করা কি, আমরা শিক্ষা সম্পর্কে কাজ করছি। এখন যদি আমাদেরকে আইন শৃঙ্খলা রক্ষা করার কথা বলা হয় বা সেই ধরনের নীতি বাস্তবায়নের জন্য আমরা কিন্তু পারবো না, কারণ ওই যে সাংগঠনিক সামর্থ্য, সেটা কিন্তু এই সংগঠনের টান নাই। তো এই জন্য সে প্রত্যেকটা জায়গায় নীতি বাস্তবায়ন হবে, সেই নীতির বাস্তবায়নের যোগ্য সাংগঠনিক সামর্থ্য ওই সংগঠনের থাকতে হবে। কোন সংগঠনে যদি সাংগঠনিক সামর্থ্য বাস্তবায়নযোগ্য না হয়, সেই সংগঠন দ্বারা কোনো নীতি বাস্তবায়ন করা সম্ভব হয় না। সম্পদ সংক্রান্ত, সম্পদ, সংগঠনের একটা সম্পদ থাকবে। নীতি বাস্তবায়ন করতে গেলে অর্থ সম্পদের প্রয়োজন হয়, যে দক্ষ মানব সম্পদের প্রয়োজন হয়। এই সম্পদগুলো যদি সঠিকভাবে না থাকে, বা সম্পদের যে চাহিদা আছে, অর্থের যে চাহিদা আছে, সেই অর্থের চাহিদা সঠিক সময়ে সঠিকভাবে যদি বরাদ্দ করা না যায়,
বা মেটানো না যায়, তাহলে নীতি বাস্তবায়নে সমস্যা সৃষ্টি হয়। এই জন্য নীতি বাস্তবায়নের সময় বা নীতি প্রণয়নের সময় অন্যতম দিক হলো অর্থ। কোথা থেকে অর্থ আসে এবং কি পরিমাণ অর্থের প্রয়োজন হবে সেইগুলো বিবেচনায় রাখতে হয়। এবং নীতি বাস্তবায়ন করতে গেলে সেই সময় যদি আপনি অর্থের বরাদ্দ পর্যাপ্ত মানে অর্থ বরাদ্দ যদি না পাওয়া যায়, তাহলে নীতি কি নীতি বাস্তবায়ন হবে না। নীতি বাস্তবায়ন না হলে সেইখানে নীতির দ্বারা যে টার্গেট গোল ঠিক করা হয়েছিল সেই টার্গেট গোল অর্জিত হবে না এবং নীতির যৌক্তিকতা প্রমাণিত করা যাবে না। পরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত পরিকল্পনা থাকতে হবে প্রত্যেকটা কাজে। নীতি প্রণয়ন থেকে শুরু করে নীতি মূল্যায়ন পর্যন্ত কখন কোনটা করতে হবে সেটা একটা বিশদ পরিকল্পনা আছে এবং নীতি বাস্তবায়নের ক্ষেত্রেও পরিকল্পনা প্রয়োজন। যে পরিকল্পনা কি থাকে, একটা পরিকল্পনা হলো একটা সুষ্ঠু কার্য ব্যবস্থা, যে কোনটার পরে কোন কাজের পরে কোন কাজ করা হবে। যে এরকম যে আগে খাইলাম তারপরে হাত দিলাম এরকম না। আপনাকে কাজ করতে হবে যে কোন স্টেপের পর কোন স্টেপ নিতে হবে, সেই প্রণয়ন পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে সেই কাজটা সুস্পষ্ট করতে হবে। রাজনৈতিক হস্তক্ষেপ সংক্রান্ত যে রাজনৈতিক হস্তক্ষেপ নীতি বাস্তবায়নের ক্ষেত্রে বা নীতি প্রণয়নের ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ আসে। এই রাজনৈতিক হস্তক্ষেপের কারণে অযাচিত হস্তক্ষেপের কারণে নীতি বাস্তবায়নের সমস্যা দেখা যায়। অনেক সময় দেখা যায় যে মাঠ পর্যায়ে কোনো পলিসি গ্রহণ করা হয়েছে, সেই পলিসির বাস্তবায়ন মাঠ পর্যায়ে হচ্ছে। অনেক সময় মাঠ পর্যায়ে অযাচিত রাজনৈতিক হস্তক্ষেপ করে বসে। তো সেই মাঠ প্রশাসনের উপর যে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব বা নেতৃত্ব তাদের বিভিন্ন ধরনের প্রেশার ক্রিয়েট করে। এই ধরনের প্রেশার ক্রিয়েট করলে তখন কি হয়, নীতি বাস্তবায়নে সমস্যা সৃষ্টি হয়। তো নীতি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত রাখতে হবে। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর হস্তক্ষেপ সম্পর্কে আমরা সবসময় বলছি চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বা প্রেশার গ্রুপ। আসলে সমাজের সর্বক্ষেত্রে বা রাষ্ট্রীয় কাঠামো বা রাজনৈতিক ব্যবস্থায় বর্তমান বাস্তবতায় সবখানে প্রেশার গ্রুপের উপস্থিতি লক্ষ্য করা যায়। এই প্রেশার গ্রুপ যেমন মনে করেন যে কোনো পলিসি তৈরিতে যেমন তারা পজিটিভ দিক আছে তেমনি নেগেটিভ দিকও আছে। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর হস্তক্ষেপ নীতি বাস্তবায়নের সমস্যা তৈরি করছে। তারা হয়তো দেখছে যে এইভাবে যদি তাদের স্বার্থের অনুকূলে না গেলে তখন এই চাপ সৃষ্টিকারী গোষ্ঠী নীতি বাস্তবায়নের সমস্যা সৃষ্টি করে। সময়ের গুরুত্ব সংক্রান্ত নীতি প্রণয়ন করার কালে খেয়াল রাখতে হবে যে নীতি বাস্তবায়ন এবং নীতি ইভ্যালুয়েশন পর্যন্ত কতটুকু সময় দরকার। নীতি প্রণয়নের সময় তার কিছু টার্গেট থাকে দীর্ঘমেয়াদী, কিছু টার্গেট থাকে স্বল্প মেয়াদী। এই যে সময় এবং কোন সময়ের মধ্যে কোন কোন কাজ বাস্তবায়ন করতে হবে এবং বাস্তবায়ন করলে স্বল্প মেয়াদী টার্গেট অর্জিত হবে এবং দীর্ঘমেয়াদী টার্গেট অর্জিত হবে, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এবং সময়ের গুরুত্ব যদি না থাকে, নীতি যারা বাস্তবায়ন করছে তারা সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিচ্ছে না, সঠিকভাবে ঢিলেমো করছে, সময় নষ্ট করছে, তাহলে কি হবে, নীতি বাস্তবায়নে সমস্যা সৃষ্টি হয়। নীতি বাস্তবায়ন বা নীতি থেকে সঠিক টার্গেট পেতে হলে নীতির বাস্তবায়নে এই সমস্যাগুলো দূর করা অবশ্যই প্রয়োজন। আমরা নীতি বাস্তবায়নের রাজনৈতিক ও প্রশাসনিক প্রক্রিয়ার যে একটা স্তর, এটা আমরা এখন দেখছি।
নীতি বাস্তবায়নের প্রশাসনিক এবং রাজনৈতিক এবং প্রশাসনিক প্রক্রিয়া। এখানে নীতি দেখেন, নীতির লক্ষ্য, মানে একটা পলিসি প্রণয়ন হচ্ছে এবং সেই পলিসির লক্ষ্য থাকতে হবে। তারপরে দেন বাস্তবায়নের পদক্ষেপ, বাস্তবায়ন করতে গেলে কি কি লাগবে সেই পদক্ষেপগুলো এখানে, এবং এই স্টেজে এসে নীতির বাস্তবায়ন হবে। তো আমরা এইখানে দেখছি যে নীতির সফলতার পরিমাপ, যে নীতি বাস্তবায়ন করতে গেলে কি ধরনের সফলতা বা বাস্তবায়নের ফলে যে টার্গেট, নীতির যে লক্ষ্যগুলো ছিল সেই লক্ষ্যগুলো এখান থেকে বাস্তবায়িত হয়ে এখানে আসে মেজারমেন্ট হচ্ছে, এবং মেজারমেন্ট হচ্ছে যে অর্জিত লক্ষ্যের দিকে আমরা এগিয়ে আসি। অর্জিত লক্ষ্যের জন্য কি প্রয়োজন, যে অর্থের যোগান নিশ্চিত করা এবং পরিকল্পনা অনুসারে পদক্ষেপ গ্রহণ করা। যে একটা লক্ষ্য, যখন নীতির যে লক্ষ্যগুলো আছে সেই লক্ষ্যগুলো অর্জন করার জন্য পর্যাপ্ত অর্থের ব্যবস্থা নিশ্চিত করতে হবে, এবং পরিকল্পনা অনুসারে, যে পরিকল্পনা অনুসারে কাজ করা দরকার, যখন আমরা নীতি প্রণয়ন করেছি বা সেই সময় যে পরিকল্পনা পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো যথাযথভাবে বাস্তবায়ন করার মাধ্যমে নীতির লক্ষ্যে পৌঁছানো সম্ভব। আর এখানে আমরা মাঝ পর্যায়ে দেখছি নীতি বাস্তবায়নের পদক্ষেপ। এখানে কি কি, একটা হচ্ছে নীতির বিষয় সমূহ, পদক্ষেপের মধ্যে স্বার্থের সংশ্লিষ্ট, স্বার্থের ধরন, লক্ষ্য নির্ধারণ, সিদ্ধান্ত গ্রহণ, পরিকল্পনা বাস্তবায়নকারী, নির্ধারিত সম্পদ। এগুলো হচ্ছে নীতির বিষয়, যে কি ধরনের স্বার্থ আছে সেই স্বার্থ গুলো বিবেচনায় নিয়ে আসতে হবে, স্বার্থের ধরনটা কেমন সেগুলো নিয়ে আসতে হবে, লক্ষ্য নির্ধারণ, যে পদক্ষেপে যে লক্ষ্যগুলো আছে সেই লক্ষ্য নির্ধারণ, সিদ্ধান্ত গ্রহণ, তারপরে পরিকল্পনা বাস্তবায়ন, কারা পরিকল্পনা বাস্তবায়ন করছে সেই দিকটা অন্যতম গুরুত্বপূর্ণ, নির্ধারিত সম্পদ, যে সম্পদ আছে সেই সম্পদ পর্যাপ্তভাবে আসছে কিনা, এবং নীতি বাস্তবায়নের যে পদক্ষেপগুলো নিতে গেলে এখানে আরেকটি অনুষঙ্গ, ক্ষমতা, যে কার কি ক্ষমতা আছে, সে ক্ষমতা অনুযায়ী কাজ করছে কিনা সেটা একটা দেখার বিষয়। কৌশল নির্ধারণ, কোন কৌশলে কাজটি হচ্ছে সেই জিনিসটা এখানে আসবে। প্রতিষ্ঠান নির্ধারণ, কোন প্রতিষ্ঠান এগুলো কাজ করছে, সঠিক প্রতিষ্ঠান সঠিক যদি কাজ না করে, নির্ধারণ করা না যায়, প্রতিষ্ঠান নির্ধারণ না করা যায়, তখন কিন্তু নীতির সঠিক পদক্ষেপ বাস্তবায়ন হবে না। শর্ত ও দায় দায়িত্ব, মানে কি ধরনের শর্ত আছে এবং তার প্রত্যেকটা কাজের যে দায় দায়িত্ব আছে সেই দায় দায়িত্ব গুলো সঠিকভাবে হচ্ছে কিনা। এখানে আসে নীতির বাস্তবায়ন। এই নীতির বাস্তবায়ন কি, পরিবর্তন ও পরিবর্তিত পরিস্থিতি গ্রহণযোগ্য করে, যে এইখানে বাস্তবায়নের সময় যে কোনো কিছু পরিবর্তন করতে হবে না পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে তার গ্রহণযোগ্যতা খাপ খাওয়াতে হবে। এইগুলো নীতি বাস্তবায়নের রাজনৈতিক এবং প্রশাসনিক প্রক্রিয়া, যে লক্ষ্য এবং নীতি বাস্তবায়ন, আমরা যেটা বলছি যে নীতির বাস্তবায়ন নিয়ে আমরা আলোচনা করছি। এটা অর্জন করার জন্য কি হয়, নীতির মধ্যবর্তী যে বাস্তবায়নের পদক্ষেপ, কি কি পদক্ষেপ নিলে আমার নীতিটা সুষ্ঠুভাবে বাস্তবায়ন হবে সেটাই আলোচনা করা হবে। তো আমরা আমাদের ক্লাসের শেষের দিকে এসে পড়েছি। তো আমরা দীর্ঘক্ষণ ধরে যে আলোচনা করলাম, এই আলোচনার যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তো এই কোশ্চেন আমাকে করতে পারবেন salam.ju@gmail.com। তো দীর্ঘক্ষণ এই আরো আমার সঙ্গে থাকার জন্য এবং মনোযোগ সহকারে ক্লাসটা উপভোগ করার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাসটা এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।